আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা মেইনলি কথা বলবো বায়োলজিতে একটা চ্যাপ্টার আসলে ফার্স্ট টু লাস্ট কিভাবে পড়লে অনেক বেশি এফিশিয়েন্ট হবে, লং টার্ম ভালো মতো মনে থাকবে আর কি। অর্থাৎ ফার্স্ট টু লাস্ট প্রত্যেক বা স্টেপ বাই স্টেপ আসলে বোঝানোর ট্রাই করবো। কোনো ধরনের ভুল হলে আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, প্রথমত একটা চ্যাপ্টার পড়ার ক্ষেত্রে ক্লাস ফর বেসিক, অর্থাৎ একটা চ্যাপ্টার তুমি যখন পড়বা তখন ওই চ্যাপ্টারের যে বেসিক বা কনসেপচুয়াল যে টার্মগুলো আছে এগুলো আসলে তুমি যদি ক্লাস করলে তখন তোমার কাছে ওই জিনিসগুলো মোটামুটি বেসিকটা 80% প্লাস কিংবা নিয়ারলি 90% তোমার কমপ্লিট হবে, অর্থাৎ কনসেপ্ট যেগুলো আছে। এই ক্ষেত্রে তুমি একটা চ্যাপ্টার শুরু করার আগে ক্লাস করার মাধ্যমে ওই চ্যাপ্টারটা শুরু করতে পারো। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে তুমি যখন একদম ক্লাস না করে একটা চ্যাপ্টার একদম নতুন ভাবে যখন টাচ করবা তখন তুমি এটা নিজে নিজে পড়তে পারো। সেলফ রিডিং, কিভাবে রিডিং পড়বে, অর্থাৎ ওই চ্যাপ্টারে আসলে তুমি যখন নিজে নিজে রিডিং করবে তখন তোমার একটা কিছুটা হলেও নিজ থেকে আইডিয়া হবে চ্যাপ্টারে কি কি আসছে, কোন টপিকটা কেমন, এই জিনিসগুলো আর কি। এটাও করতে পারো, কিংবা সরাসরি ক্লাসে গিয়ে ক্লাস থেকে তুমি বেসিকগুলো ভালো মতো বুঝে নিতে পারো। আচ্ছা, এরপর ডুইং নোটস ফ্রম ক্লাসেস, অর্থাৎ তুমি যখন ক্লাস করবে তখন তুমি ক্লাস থেকে নোট করবা। এখন নোট করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, এটা যে নোটটা করবা সেটা কম্প্রেসড হইতে পারে, এক্সপান্ডেড হইতে পারে, অর্থাৎ নোট ছোট হইতে পারে, বড় হইতে পারে। এখন যদি বড় হয় তখন তোমার মেজরিটি যে, যদি নোট বড় হয় সেটা যে সমস্যাটা ফেস করে মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট, সেটা হচ্ছে পরীক্ষার আগের রাতে রিভাইজ। ধরো পরীক্ষার আগের রাতে তোমার বায়োলজি পুরো বইটা রিভাইজ দিতে হচ্ছে, তখন তুমি ওখানে চ্যাপ্টার 12টা চ্যাপ্টারের মধ্যে তোমার বিরাট বিরাট নোট, প্রত্যেকটা নোটগুলোই তোমার পুরো বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের পেজ থেকেও অনেক বেশি কিংবা সমান। সো এই ক্ষেত্রে তুমি এগুলো রিভাইজ দিতে গেলে হিমশিম খাবা, অর্থাৎ অনেক বেশি টাইম কনজিউমিং, তুমি টাইম এগুলোতে পারবে না। সো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যত ছোট নোট করা যায় তত তোমার জন্য ভালো। এখন ছোট নোট করাতে কি জিনিসটা মেনটেন করবা মেনলি, সেটা হচ্ছে তোমার একদম যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেই টপিকগুলো জাস্ট নোটের মধ্যে তোলা, অর্থাৎ ভাইয়া যাই বলবে তাই যে তোমার নোটের মধ্যে তুলতে হবে এমন না। তুমি জাস্ট স্ট্রাকচার ওয়াইজ প্রত্যেকটা টপিকের কি পয়েন্ট যেগুলো সেগুলো তুমি নোটে তুলতে পারো। আর যে জিনিসগুলো একটু খুব কম মনে থাকবে ওই জিনিসগুলো তুমি তুলতে পারো। ভাইয়া যা বলতেছে তুমি যদি প্রত্যেকটা কথাই তোলো তখন তুমি সেটা পুরো তোমার রচনার মতো হয়ে যাবে নোটটা। সো এই ক্ষেত্রে এই জিনিসটা অ্যাভয়েড করা উচিত। যত বেশি অ্যাভয়েড করতে পারবো তত তোমার জন্য ভালো। আর আমি পার্সোনালি কখনো বায়োলজি নোট করি নাই, অর্থাৎ তুমি নোট না করলেও সমস্যা নাই, কিন্তু সমস্যা কথা হচ্ছে ভাইয়া নোট না করলে টিচার যেগুলো ইনফো এক্সট্রা কিংবা ইম্পর্টেন্ট যেগুলা বলতেছে, কিংবা কিছু কিছু জিনিস বোঝানোর জন্য আলাদাভাবে দেখা দিচ্ছে ছন্দ কিংবা যাই হোক, অর্থাৎ এক্সট্রা বইয়ের লাইনের বাইরে যা, কিংবা বইয়ের লাইনগুলো ভালো মতো বোঝার জন্য যা এক্সট্রা বলতেছে সেগুলো আসলে কিভাবে লিখা, কোথায় লিখা উচিত নোট না করলে, সেগুলো তুমি বই লিখতে পারো। আমি সবসময় বই লিখে রাখতাম, ছোট ছোট করে যখন তুমি বই লিখে রাখবা তখন এটা তোমার বইটাই তোমার নোট হিসেবে কাজ করবে। সো এই ক্ষেত্রে তুমি পরীক্ষার আগে বই পড়তে পারো, এক্ষেত্রে বইটা করলেও হবে, অর্থাৎ বই নোটের মতো করে ছোট ছোট করে লিখে রাখলেও হবে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে পুরোপুরি স্টুডেন্টের উপর, কেউ নোট না করলে ও জাস্ট বই লিখে রাখবে, আর যারা নোট করতে প্রিফার করো কিংবা আগে থেকে নোট অভ্যস্ত তোমরা নোট করতে পারো, সমস্যা নাই। আচ্ছা, এরপর লাইন বাই লাইন রিডিং। তুমি ক্লাস করছো, ক্লাস করার পর তুমি ক্লাস থেকে বেসিকটা জানছো, তারপর ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলো তুমি নোটে তুলছো কিংবা বই লিখে রাখছো, টপিক বলতে যেগুলো কিওয়ার্ড আছে আর কি। এরপর তুমি লাইন বাই লাইন পড়বা। আর লাইন বাই লাইন পড়ার ক্ষেত্রে জিনিসটা অবশ্যই টাইম একটু বেশি লাগবে, এটা স্বাভাবিক, টাইম একটু বেশি লাগবে, এটা স্বাভাবিক, কারণ লাইন বাই লাইন পড়ার ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস বুঝতে হয়। আর এখানে একটা জিনিস মনে রাখবা, ধরো তুমি কোর্স চ্যাপ্টারটা পড়তেছো, লাইন বাই লাইন পড়ার ক্ষেত্রে তুমি তোমার দেখবা টানা পুরা কোর্সটা তুমি লাইন বাই লাইন পড়তে পারবে না, আসলে তোমার ব্রেন তখন ভালো মতো ফাংশন করবে না। তো এই ক্ষেত্রে 30 মিনিটস কিংবা 1 আওয়ার পর পর 5 মিনিটের একটা ব্রেক নিবা, তখন আগে যা পড়ছো তা মোটামুটি একটু স্থির হবে, তখন আবার নতুন ইনফোগুলা লাইন বাই লাইন পড়তে পারবা। লাইন বাই লাইন পড়ার ক্ষেত্রে অবশ্য সবসময় মনে রাখবা কিভাবে যা ইনফো আসার মতো কিংবা ইম্পর্টেন্ট ইনফো যা তুমি ভুলে যাবে ওগুলো আসলে কোনোভাবে সামহাও কিভাবে ভালো মতো মনে রাখা যায়, যেটা তুমি 1 মাস পর গেলেও পারবা, কিংবা 1 বছর পর গেলেও তোমার এই ইনফোটা মনে থাকবে জাস্ট হালকা দেখলেই, অর্থাৎ একটু রিভিশন দিলে তোমার এটা মনে চলে আসবে। তো এই ক্ষেত্রে এক এক স্টুডেন্ট এক একবার মনে রাখে, অনেকে বড় বড় করে পড়ে, পাশাপাশি শুনে, যখন তুমি পড়বা বড় করে তখন তুমি নিজে শুনবাও, এটাই মনে রাখে। আমি পার্সোনালি বড় করে পড়তাম না, আমি কি করতাম ছোট করেই পড়তাম, কিন্তু আমি ইম্পর্টেন্ট ইনফোগুলো ভালো মতো লিখতাম। এখন কিভাবে লিখতাম, আমার নোট খাতায় লিখতাম না, আমি তো আগেই বলছি আমি নোট করি না, সো এই ক্ষেত্রে আমি রাফ খাতায় লিখতাম। লিখে লিখে যখন তুমি পড়বা তখন তোমার ওই ইনফোগুলা মাথায় অনেক বেশি দৃঢ়ভাবে আটকাবে, এটা আমি নিজে মনে করি। আর এটা অনেকেই করে থাকে। এখন এটা হচ্ছে তোমার উপর, তুমি যদি বড় বড় করে পড়ে মুখস্থ রাখতে পারো তাহলে করতে পারো, কিন্তু আমি লিখে লিখে পড়তাম, এটা তোমরা চাইলে করতে পারো, টোটালি আপ টু ইউ। আচ্ছা, এরপর কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে তোমার যে টপিকগুলো আসার মতো, অর্থাৎ যেগুলো ইম্পর্টেন্ট ইনফো এগুলো নিয়ে তোমার একটা আইডিয়া হওয়ার জন্য অবশ্যই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা কি বুট কোশ্চেন অ্যানালাইসিস করবো নাকি মেডিকেল কিংবা মেডিকেল ডেন্টাল কোশ্চেন অ্যানালাইসিস করবো? আমি বলবো বোথই করবা, অর্থাৎ দুইটাই করার জন্য আগে থেকে প্রিপেয়ার থাকবা, দুইটাই একসাথে অ্যানালাইসিস করবা। আর এই ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্স দিবা হচ্ছে মেডিকেল আর ডেন্টালের ক্ষেত্রে কোন টপিকগুলো বেশি আসতেছে কিংবা ইম্পর্টেন্ট। আর অনেক সময় দেখবা মেডিকেল আর ডেন্টালের প্লাস ব্রুডের ক্ষেত্রে ইম্পর্টেন্ট টপিকগুলো অনেকটা সিমিলার, অর্থাৎ সরি ঘুরে ফিরে এগুলোই আসতেছে। সো এই ক্ষেত্রে এই দুটি একসাথে যখন তুমি অ্যানালাইসিস করবে তখন তোমার একটা আইডিয়া হবে
কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকগুলোতে কম জোর দেওয়া উচিত। যদি আমি এক্সাম্পল হিসেবে বলি, ধরো সমন্বয় যে চ্যাপ্টারটা আছে ওখানে যে ব্রেনের পার্ট আছে ওইগুলোর কাজ অনেক বেশি ইম্পর্টেন্ট, পাশাপাশি হরমোন ইম্পর্টেন্ট, প্লাস তোমার হরমোনাল যে নিয়ন্ত্রণ আছে ওখানে যে কোন পার্টের জন্য কোন হরমোন কোন কোন অংশ নিয়ন্ত্রণ করে, কোন গাছটা নিয়ন্ত্রণ করে, এগুলো বেশি ইম্পর্টেন্ট। এটা তুমি জানতেছো, অর্থাৎ কোনটা ইম্পর্টেন্ট এটা তোমার আসলে আইডিয়া হবে কোশ্চেন ব্যাংক দেখে। এখন প্রশ্ন হচ্ছে ভাই কোশ্চেন ব্যাংক দেখতে তো অনেক বেশি টাইম লাগবে না, এটা তুমি স্কিম করবা। স্কিম বলতে তোমার এখানে প্র্যাকটিস করার কোনো দরকার নাই, তুমি এখানে জাস্ট এগুলো দেখে যাবা। ধরো তোমার এখন প্রত্যেক বর্তমানে যেগুলো কোশ্চেন ব্যাংক আছে বাজারে, যাই হোক কোচিং হতে পারে অথবা রয়্যাল গ্যাক কিংবা হোয়াট এভার জয়কলিও হতে পারে, এগুলো ক্ষেত্রে তুমি দেখবা এগুলো হচ্ছে টপিক ওয়াইজ সাজানো। অর্থাৎ ধরো এখানে হচ্ছে তোমার দেওয়া থাকবে পরিবারের ক্ষেত্রে শোষণ, শোষণ অংশ থেকে তোমার কয়টা চ্যাপ্টার আসছে এটা তোমার লেখা থাকবে। ধরো শোষণ অংশ তুমি দেখবা 1 2 এভাবে তোমার দেখবা 30টা প্রশ্ন, তখন তুমি প্রশ্নের সংখ্যার উপর বেস করে বুঝতে পারবা কোনখান থেকে প্রশ্ন বেশি আসতেছে। এভাবে একটা চ্যাপ্টারে তোমার ইম্পর্টেন্ট টপিক কোনগুলো এগুলো তোমার আইডিয়া হবে। আচ্ছা, এখন আসতেছে ইম্পর্টেন্ট লাইন মার্কিং। এখন ইম্পর্টেন্ট লাইন তুমি কিভাবে মার্ক করবা? তুমি ক্লাস করছো, তুমি ক্লাস থেকে নোট করছো, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছো, লাইন বাই লাইন রিডিং করছো। এখন তুমি এই সব কিছু করার পর তোমার আসলে একটা আইডিয়া হওয়ার কথা কোন লাইনগুলো আসলে দেখে মনে হচ্ছে ইম্পর্টেন্ট, তুমি ওই লাইনগুলাই হচ্ছে তোমার মার্ক করবা। এখন একটা জিনিস মনে রাখবে, এখানে সেলফ মার্কিং জিনিসটা আমি আসলে অনেক বেশি প্রিফার করি, কারণ তুমি যত বেশি নিচ থেকে মার্ক করবে তত তোমার জন্য ভালো। তুমি নিচ থেকে মার্ক করলে এটা নিজে মার্ক করা আর অন্য কোনো কোচিং এর পিডিএফ থেকে মার্ক করে রাখা দুইটাই আসলে করা উচিত, কিন্তু নিজে মার্ক করে রাখলে ফার্স্টের দিকে অনেক বেশি ভালো। তুমি নিজে মার্ক করে রাখলে আমার কেমন জানি মনে হয় জিনিস একটু বেশি মনে থাকে। এটার পাশাপাশি অবশ্যই এটাও করতে পারো, যেখানে তুমি ক্লাস করো ওখানে পিডিএফ প্রোভাইড করতে পারো, কিংবা অনলাইন থেকে তুমি কোচিং এর পিডিএফ ডাউনলোড করে ওটা মার্ক করে রাখতে পারো। আর এখানে একটা অবশ্যই মনে রাখবা, এখানে তুমি ডিফারেন্ট দুইটা কালার ইউজ করবে। ধরো এখানে তুমি নিজের যেটা মার্ক করছো সেটা রেড পেন কিংবা হাইলাইটার ইউজ করছো, আর যেটা কোচিং এর ভিডিও কিংবা ভাইয়ার ভিডিও আছে মার্ক করা, ওটাতে তুমি ডিফারেন্ট একটা কালার ইউজ করবে, কোনো সমস্যা নাই। এইভাবে ইম্পর্টেন্ট লাইনগুলো মার্ক করে রাখতে পারো। আচ্ছা। আচ্ছা, এরপর হচ্ছে রিডিং ইম্পর্টেন্ট লাইনস। এখন ইম্পর্টেন্ট লাইন যেগুলো তুমি মার্ক করে রাখছো সেগুলো অবশ্যই ভালো মতো পড়বা। এগুলো ভালো মতো পড়ে এগুলোতে বেশি প্রেশার দিবা, এগুলোতে প্রেশার দিবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই যেগুলো মার্ক করে সেগুলো কি একদমই পড়বা না? অবশ্যই পড়বা, কিন্তু তুমি ইম্পর্টেন্ট লাইন বলতে এগুলো আসার মতো বেশি, এই জন্য এগুলো তো অনেক বেশি জোর দিব। আর ওগুলোও পড়বো, ওগুলোও পড়বো এমন ভাবে যাতে এগুলো আমি পারি, অর্থাৎ মোটামুটি পারার মতো করে পড়বো। আচ্ছা, প্র্যাকটিসিং 400 এমসিকিউ ফর ইচ চ্যাপ্টার। এখন একটা প্রশ্ন হচ্ছে, এখানে এই জিনিসটা আসলে এভারেজ চিন্তা করে দিচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য। তুমি যদি একটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা চ্যাপ্টার চিন্তা করো তখন কিন্তু এটা ডিফার করবে। ধরো সেল ডিভিশন চ্যাপ্টার নিয়ে আমরা কথা বলতেছি, সেল ডিভিশন চ্যাপ্টারে তুমি দেখবে টপিক কমে জন্য তোমার এমসিকিউ হতে পারে 200+। আবার দেখা যাচ্ছে সেল চ্যাপ্টারটা অনেক বড়, এখানে তোমার এমসিকিউ হতে পারে 600+। অর্থাৎ এটা চ্যাপ্টার চ্যাপ্টার ডিফার করবে, কোনো সমস্যা নাই। আমি জাস্ট এভারেজ একটা কথা চিন্তা করে এই নাম্বারটা দিছি। এখন প্র্যাকটিস কোথা থেকে করবে? প্র্যাকটিস করতে পারো যে কোনো একটা ভালো বই থেকে, যেখানে আনসার এক্সপ্লেনেশনটা ভালো মতো দেওয়া আছে, ওখান থেকে প্র্যাকটিসটা ভালো মতো করবা। এটা রয়্যাল গার্ড হতে পারে, এটা জয়কালি হতে পারে, এটা কোচিং এর প্র্যাকটিস বুক হতে পারে, যে কোনো কিছু। এখন রয়্যাল গার্ডের এডমিশন নিতে পারে, একাডেমিকটাও নিতে পারে, কোনো সমস্যা নাই। দুটো একসাথে নিয়ে রাখলে বেটার আমার মনে হয়। আর একটা জিনিস মনে রাখবো সবসময়, দুটো জিনিসের ক্ষেত্রে কখনো কখনো দিন বইয়ে কোনো চ্যাপ্টারের জন্য লিমিটেশন থাকবে না। একটা হচ্ছে এক্সাম, একটা হচ্ছে তোমার প্র্যাকটিস। এই দুটো তুমি যত বেশি করবা তত তোমার জন্য ভালো, তত তোমার এফিসিয়েন্সি একটা চ্যাপ্টারের উপর বাড়বে। সো এই দুটো জিনিস সবসময় যত বেশি পারবা তত বেশি করবা, কিন্তু বেসিক হিসেবে আই মিন প্রাইমারি তোমার একটা চ্যাপ্টারের যে কোনো একটা বইয়ের সবগুলো এমসিকিউ করে রাখাই বেটার। যে কোনো একটা বইয়ের আগে সবগুলো এমসিকিউ করে রাখার ট্রাই করবা, এটা তোমার জন্য ভালো হবে। আমরা এখন গিভিং এক্সাম নিয়ে কথা বলবো। এখন আগে একটু একটু আগে তো মেনশন করলাম যে এক্সাম দিতে হবে। এক্সাম তুমি যেখানে তোমার কমফোর্টেবল লাগে সেখানে দিতে পারো, সেটা অফলাইন হতে পারে কিংবা অনলাইন হতে পারে, কোনো সমস্যা নাই। এখন এক্সাম দেওয়ার ক্ষেত্রে মনে রাখবো সবসময়, এক্সামের ক্ষেত্রে তুমি যখন এক্সাম দিবে তখন তোমার এক্সামের মার্কস এখানে ম্যাটার করবে। তুমি এত কিছু পড়ছো একটা চ্যাপ্টার, এত ভালোভাবে পড়ছো, তোমার ওখানে দেখবা তোমার 90% প্রশ্ন কঠিন কিংবা সহজ হোক ম্যাটার করতেছে না, একটুকু এফিসিয়েন্সি থাকতেছে কিনা। অর্থাৎ মার্কস এর ক্ষেত্রে একটু যদি থাকে তুমি বুঝবো, তাহলে তোমার তুমি এই চ্যাপ্টারে বেসিক ভালো মতো বুঝছো, তোমার জিনিসগুলো ভালো মতো দেওয়া আছে, বোঝা বোঝা হয়েছে, মনে থাকতেছে, তো এখানে তোমার চ্যাপ্টারটা মোটামুটি শেষ। তুমি আরো অনেকবার রিভিশন দেওয়া থাকলে তোমার নিয়ারলি 100% এফিসিয়েন্সি চলে আসবে ইনশাল্লাহ। এই একটা চিন্তা ভাবনা থাকে। আচ্ছা, এরপর আসতেছে তোমার ডাইজেস্ট কিংবা ম্যাট্রিক্স। আচ্ছা, আফটার কমপ্লিটিং দা চ্যাপ্টার প্রপারলি ফ্রম মেইন রাইটার্স বুক, অর্থাৎ মেইন রাইটারের বই থেকে তুমি যখন ভালো মতো চ্যাপ্টারটা পড়বা, রিভাইজ দিবা, আই মিন সেকেন্ড বার ইম্পর্টেন্ট লাইনগুলো পড়বা, তারপর তুমি এক্সাম দিবা, এরপর তুমি ডাইজেস্ট কিংবা ম্যাট্রিক্স করতে পারো। এখান থেকে যে কোনো একটা তুমি মাত্র তোমার মেইন হিসেবে ধরে নিবা, মেইন রাইটারের পর ডাইজেস্ট ধরতে পারো অথবা ম্যাট্রিক্স, ইটস আপ টু ইউ। এখন এই ক্ষেত্রে মনে রাখবা, ডাইজেস্টার ক্ষেত্রে, ডাইজেস্ট বা ম্যাট্রিক্সের ক্ষেত্রে সুবিধা হচ্ছে তোমার তোমার মেইন রেটের যে ইনফোগুলো আছে, ইম্পর্টেন্ট ইনফো অর্থাৎ যেগুলো আসার মতো সেগুলো দেওয়া আছে, এক্সট্রা রেটের যে ইনফোগুলো আসার মতো সেগুলো দেওয়া আছে। সো এই ক্ষেত্রে তোমার দুইটা জিনিস একসাথে কভার হয়ে যাচ্ছে, এখান থেকে যেখানে ভালো মতো পড়বা। আর আমি আমার একাডেমিকে ডাইজেস্টটা ভালো মতো মেইনলি পড়ছি। আর অর্থাৎ চ্যাপ্টারে এক্সাম দেওয়ার পরপরই ডাইজেস্টটা পড়তাম, অনেক ভালো মতো পড়ে রাখছিলাম। আর ম্যাট্রিক্সটা তোমার কিভাবে পড়তাম বলি, ম্যাট্রিক্স হচ্ছে তোমার, ধরো আমি আমার শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো ছিল সবগুলো ভালো মতো পড়ে নিয়ে ফেলছি, ডাইজেস্টটা ভালো মতো পড়ছি। পড়ার পরে আমার প্রি টেস্টের আগে যে টাইমটা ছিল, প্রি টেস্টের আগে যে টাইমটা ছিল তখন আমি গিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারে রিভিশন দেওয়ার পর ম্যাট্রিক্সে ভালো মতো পড়তাম। এটা হচ্ছে একদম শেষে গিয়ে পড়ছি। এখন এটা তোমার উপর ডিপেন্ড করতেছে, তুমি ম্যাট্রিক্সে ভালো মতো প্রথম থেকে পড়বা চ্যাপ্টার শেষে শেষে, নাকি ডাইজেস্টে ভালো মতো পড়বা। আর তোমার যদি টাইম থাকে তুমি একসাথে দুইটাই পড়বা, বাট আমি প্রিফার করবো কিংবা সাজেস্ট করবো সেটা হচ্ছে তুমি ডাইজেস্ট কিংবা ম্যাট্রিক্স যে কোনো একটা চ্যাপ্টার পড়ার পরপরই অর্থাৎ এক্সাম দেওয়ার পরপরই ভালো মতো পড়ো, দুইটাই একসাথে পড়ার দরকার নেই। হ্যাঁ, দুইটাই
নিয়ারলি সিমিলার, সো এই ক্ষেত্রে একটা জাস্ট চুজ করলেই হবে, কিছুটা কিছুটা ডিফারেন্ট আছে শুধু। আচ্ছা, এক্সট্রা ইনফো ফ্রম আদার রাইটার্স বুকস ইফ ইউ হ্যাভ টাইম। এখন এখানে একটা জিনিস মনে রাখবা, এক্সট্রা রাইটারের ক্ষেত্রে তুমি যেহেতু ডাইজেস্ট মেট্রিক্স পড়ে ফেলছো, সেখানে কিছু কিছু এক্সট্রা রাইটার ইনফো তোমার কভার হয়ে গেছে। এই ক্ষেত্রে তুমি এক্সট্রা রাইটার ইনফো যে পিডিএফ গুলো আছে অনলাইনে, সেগুলো তুমি ডাউনলোড করে পড়ে রাখতে পারো। এখানে মনে রাখবা সেখান থেকে তুমি বোর্ড লাইন গুলো পড়তে পারো। পাশাপাশি যে লাইনগুলো তোমার ইম্পর্টেন্ট, এখন ইম্পর্টেন্ট লাইনগুলো কিভাবে বলবো, সেগুলো তুমি যেখান থেকে ডাউনলোড করবো সেখানে মার্ক করা থাকতে পারে। কিংবা একটা জিনিস করতে পারো, কোশ্চেন ব্যাংক থেকে তুমি একশো রাইটারের যে আলিম স্যার কিংবা আজিব স্যার কিংবা মাঝদানি আহমেদ যে ইনফোগুলো থেকে প্রশ্ন আসছে বা টপিক থেকে প্রশ্ন আসছে আগের বছরে, সেগুলোর উপর বেস করে তুমি এখানে নিজেই মার্ক করে রাখতে পারো কিছু কিছুটা, জাস্ট টপিক দেখে দেখে অনেক একটু অল্প সময়ের মধ্যে। এরপর এগুলো ভালো মতো পড়তে পারো। এখন একটা জিনিস মনে রাখবা, এগুলো তুমি হার্ড কপি নিয়ে আসতে পারো বাজার থেকে, এরপর তুমি এটা বাসায় নিয়ে মার্ক করে রেখে তোমার জন্য যদি সুবিধা এটাও করতে পারো। বাট আমার মনে হয় না একদম তোমার এটা ম্যান্ডেটরি হার্ড কপি কিনে এনে পড়া, অনেক লাইন বাই লাইন পড়া এরকম। আর লাইন বাই লাইন পড়া এটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এত বেশি ইজি না, সবকিছু হ্যান্ডেল করে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি, আবার মেইন রাইটারের বায়োলজি বুক সবগুলো অনেক ভালো মতো পড়ে। লাইন বাই লাইন এক্সট্রা রাইটার ইনফো পড়া আসলে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আসলে টাইম থাকবে বলে আমার আসলে মনে হয় না, যদি সবার কথা চিন্তা করি। তো এই ক্ষেত্রে যাদের টাইম থাকবে এটা তোমরা করতে পারো, কিন্তু এটা এমন না যে তুমি এটা না করলে তুমি অনেক পিছিয়ে যাবা। আমি সাজেস্ট করবো তুমি বোর্ড লাইন, ইম্পর্টেন্ট লাইন পিডিএফ ডাউনলোড করে পড়ো। আর যাদের ইচ্ছা থাকবে, যারা হার্ড কপি নিতে পারবা, তোমরা রাইটারের হার্ড কপিগুলো নিতে পারো। আর এই ক্ষেত্রে বিভিন্ন কোচিং এ কিংবা আমি নিজেও যেরকম পড়ছি বোটানির ক্ষেত্রে তুমি আজিব স্যারের বই পড়তে পারো এক্সট্রা হিসেবে, আর আলিম স্যারের বই পড়তে পারো। আর আজমল স্যারের পাশাপাশি দৌলতির ক্ষেত্রে তুমি মাদার ম্যামের বই পড়তে পারো। আর তোমার আলিম স্যারের বই পড়তে পারো, একটু কেন। আচ্ছা, এবার হচ্ছে সেকেন্ড টাইম রিভিশন প্রসেস। সেকেন্ড টাইম রিভিশনের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবে, একাডেমিকে তুমি যত বেশি লাইন বাই লাইন সবসময় রিভিশন দেওয়ার চেষ্টা ট্রাই করবা বা রিভিশন দেবা, তত তোমার জন্য ভালো হবে। কারণ তুমি এডমিশনে গিয়ে জিনিসটার উপকারিতা অনেক বেশি পাবা। অর্থাৎ ইম্পর্টেন্ট লাইনগুলো থেকে তো অবশ্যই প্রশ্ন আসবে, ম্যাক্সিমাম প্রশ্ন ওখান থেকে আসবে, 75% প্লাস আসবে যদি তোমার ভাগ্য ভালো থাকে। এর বাইরে যে প্রশ্নগুলো আসবে সেগুলো তোমার ইম্পর্টেন্ট লাইন থেকে আসতেছে না, সেগুলো আসতেছে আউট অফ ইম্পর্টেন্ট লাইন্স। সো আউট অফ ইম্পর্টেন্ট লাইন্স থেকে যেগুলো আসবে সেগুলো তুমি কখন পারবো, যখন তোমার এগুলো ভালো মতো পড়া থাকবে। সো এগুলো তুমি যখন একাডেমিক লাইন বাই লাইন অনেকবার পড়বা, ধরো 3 থেকে 4 বার কিংবা 3 থেকে 4 বার বা 5 বার ভালো মতো লাইন বাই লাইন পড়ে রাখছো, তখন তোমার এডমিশনে গিয়ে অনেক বেশি সুবিধা হবে। তখন তুমি যেখান থেকে প্রশ্ন করো পারার একটা পসিবিলিটি বেশি থাকবে। যদি লাইন বাই লাইন আবার শুধু ইম্পর্টেন্ট লাইন বারবার রিভাইজ দিয়ে থাকো, তখন যদি সেটা তোমার জন্য ডেঞ্জার জোন হিসেবে কাজ করবে। কারণ আউট অফ ইম্পর্টেন্ট লাইন্স যদি চলে আসে তখন কি করবা। সো এই ক্ষেত্রে লাইন বাই লাইন একাডেমিকে যত বেশি পড়তে পারবা তত তোমার জন্য ভালো। রিভিশন দেওয়ার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবা তোমার হাতে টাইম থাকলে তুমি লাইন বাই লাইন পড়বা। আর প্রি টেস্ট কিংবা টেস্ট পরীক্ষার আগে গিয়ে তোমার টাইমটা প্রায় শেষ হওয়ার পথে অন্যান্য সাবজেক্টে পড়তে হবে। তো এই ক্ষেত্রে তুমি তখন শুধু ইম্পর্টেন্ট লাইন্স গুলো পড়ে তোমার একটা বই মানে রিভাইজ দিয়ে তুমি এক্সাম দিতে পারো শুধু ইম্পর্টেন্ট লাইন গুলো পড়ে, কারণ তখন তখন তোমার এমনিতে একদিনের মধ্যে লাইন বাই লাইন পড়ে এক্সাম দিতে যাওয়ার সময়টা থাকবে না। এরপর ইম্পর্টেন্ট লাইন্স রিডিং প্রপারলি এটা কখন করবা, ওই যে বললাম প্রি টেস্ট টেস্ট, তখন প্রি টেস্ট টেস্ট কিংবা কোনো একটা পরীক্ষা দিতে যাচ্ছ তখন করতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে স্টোরিং ইনফো ইন লং টার্ম মেমোরি, হাউ প্রসেসটা কি। এই জিনিসটা আসলে এক একজন এক একভাবে মনে রাখে। তুমি তোমার ইনফো গুলো আজকে পড়ছো, বইটা চ্যাপ্টারটা অনেক ভালো মতো পড়ছো, আজকে রাতেও মনে আছে, কালকে ঘুম থেকে উঠে মোটামুটি মনে আছে, 3 দিন পর গিয়ে দেখতেছো তোমার 50% ইনফো বলে গেছো কিংবা আরো বেশি বলে গেছো, অর্থাৎ নিয়ারলি এরকম। কেন এগুলো ভাই সবার ক্ষেত্রে সেম এমন না যে জাস্ট তোমার ক্ষেত্রে হচ্ছে, আমার ক্ষেত্রে হইতেও আমি নিজে চিন্তা করতাম এটা কেন হয়, আসলে এটা করার কিছু নেই, মানুষের ব্রেন এইভাবে কাজ করে। সেই ক্ষেত্রে তুমি এই জিনিসটা তোমার ব্রেনে জিরো করতে হবে, অর্থাৎ লং টার্ম মেমোরিতে এই জিনিসটা তুমি যত বেশি স্টোর করতে পারবা তত তোমার এই ইনফোটা লং টার্ম মনে থাকবে, 1 বছর পরে গিয়েও তুমি যাতে জিনিসটা মনে রাখতে পারো। এই ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি ধরো একটা চ্যাপ্টার প্রথমে ভালো মতো পড়ছো, কয়েকবার রিভাইজ দিচ্ছ, ধরো 2-3 বার রিভাইজ দিচ্ছ, রিভাইজ দেওয়ার পর তুমি প্রতি 10 দিন কিংবা 7 দিন অথবা 15 দিন, এটা হচ্ছে তোমার উপর, 15 দিন এরকম একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের পর তুমি ওই চ্যাপ্টারটা নিবা, তোমার দিনের পড়া শেষ করে কিংবা সকালে ঘুম থেকে উঠে 30 থেকে 40 মিনিট কিংবা 20 মিনিট তুমি ওই চ্যাপ্টারটা দেখবা। জাস্ট স্কিম করবা বলতে তুমি এই চ্যাপ্টারগুলো এমন ভাবে দেখবে যাতে তুমি জাস্ট চোখ বুলিয়ে যাবা, চোখ বুলিয়ে গেলে তখন তোমার আগে যেগুলো পড়ছো সেগুলো তোমার একটু একটু মাথায় থাক মানে চলে আসবে, আবার ব্যাক করবে। ব্যাক করলে এভাবে যখন তুমি টানা 10 দিন, আজকে 10 দিন পর তুমি একবার দেখছো, আবার এর 10 দিন পর একবার দেখছো, এর 15 দিন পর একবার দেখছো, এইভাবে যখন বারবার রিপিট করতে থাকবা তখন রিপিটেশনের কারণে তোমার এই জিনিসটা তোমার ব্রেনে অনেক বেশি দৃঢ় হবে, যার কারণে তোমার মনে থাকার এফিসিয়েন্সি বাড়বে ইনশাল্লাহ। আমি এইভাবে আমি এই পুরো এডমিশন এইভাবে করছি। একাডেমিকে এই জিনিসটা আমি একটু কম জানতাম, একাডেমিকের শেষের দিকে আমি এটা করছি, কিন্তু এডমিশন এই জিনিসটা আমাকে অনেক বেশি কাজে মানে হেল্প করছে এই জিনিসটা। আমি এডমিশনের 7 দিন পর পর কিংবা ইভেন 4 দিন পর পর আমি কি একটা জিনিস রিভাইজ দেওয়ার ট্রাই করছি, কিংবা 3 দিন পর পর, যাতে আমি জিনিসটা ভুলে না যাই, যাতে আমার ব্রেন এই জিনিসটাকে বারবার ক্যাচ করতে থাকে। আর যত বেশি রিপিট হবে তত তোমার জন্য ভালো। আর শেষমেশ একটা জিনিস সাজেস্ট করবো, সেটা হচ্ছে ক্লাস কিভাবে করবা। ক্লাসের ক্ষেত্রে অনেকে অনেক ভাবে বলবে, আমি সবসময় বলবো লাইভ ক্লাস অলওয়েজ অ্যাভয়েড করবা। হোয়াই? লাইভ ক্লাসের ক্ষেত্রে তোমার টাইমটা অনেক বেশি চলে যাবে। এখন অনেকে বলতে পারে ভাই লাইভ ক্লাসে তো কমেন্ট করে আনসার স্যার থেকে আক্স করতে পারতেছি, কিংবা লাইভ ক্লাসে তো মানে বোঝার জন্য একটা ভালো মতো টাইম থাকে, কিন্তু সমস্যা হচ্ছে তুমি স্যার থেকে আক্স করে বেসিকটা জানার পাশাপাশি তোমার যতটুকু হেল্প হচ্ছে তার চাইতে বেশি ক্ষতি হচ্ছে তোমার টাইমটা চলে যাওয়ার মাধ্যমে। তো এই ক্ষেত্রে তুমি তোমার যেটা এফিসিয়েন্ট মনে হচ্ছে সেটাই করবা। তো এই ক্ষেত্রে লাইভ ক্লাস অলওয়েজ অ্যাভয়েড করবা। আর এই ক্ষেত্রে তোমার অন্যান্য স্টুডেন্ট তো তোমার ভাই কমেন্ট করতেছে লাইভে, সো এগুলো দেখো তোমার মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হবে একটু। আর রেকর্ডেড ক্লাস কিভাবে করবা? রেকর্ডেড ক্লাস তুমি যেটা একদমই তোমার যে চ্যাপ্টারটা অনেক বেশি কঠিন প্রথম থেকে তুমি মানে ক্যাচ করতে পারছো ওটা একবার স্পিড দিয়ে দেখবা, যেটা তুমি তাড়াতাড়ি ক্যাচ করতে পারছো এটা একদম
1.25 প্লাস স্পিড দিয়ে দেখবা। তুমি ধরো ক্লাস 9 10 সিলেকশনে কিছু কিছু টপিক অনেক ভালো মতো পড়ছো, এখন তোমার টিচার যখন এগুলো পড়াই আসতেছে এইচএসসি তে ক্লাসে, তখন তুমি দেখতো সেগুলো তোমার পারা, শ্বসনের প্রভাব তোমার আগে থেকে পারা, এগুলোর বেসিক পারা, তখন তুমি 1.75 স্পিডে দেখবা, কোনো সমস্যা নেই, 2 স্পিডে দেখবা। ইটস আপ টু ইউ, অর্থাৎ তুমি সিচুয়েশনের উপর ডিপেন্ড করে তোমার ক্লাসের যে স্পিডটা আছে সেটা বাড়াবা কিংবা কমাবা, যাতে অর্থাৎ আমি বুঝতে চাচ্ছি তুমি ক্লাসটা কোনো মতে তোমার বেসিক ভালো মতো শেষ হয়, ইম্পর্টেন্ট ইনপুট ক্যাচ আপ করে এগুলো মার্ক করে রাখার মতো টাইমটা নিয়ে তুমি যত তাড়াতাড়ি সম্ভব ক্লাসটা ভালো মতো শেষ করা কম সময়ের মধ্যে। কারণ ঘুরে ফিরে তোমার মেইন বুকই হচ্ছে মেইন ওপেন, এই ওপেনটাই তোমার মেইনলি কাজে লাগাতে হবে, কারণ ঘুরে ফিরে তোমার মেইন বই থেকে আসতে হবে, এবং যে যাই বলুক, যত বেসিক বলুক, যত কনসেপ্ট বলুক, দিন শেষে অনেক কিছুই মুখস্থ করতে হবে। সো দিন শেষে তোমার যাইতে হবে বইয়ে, বইয়ে তোমার মুখস্থ করতে হবে। সো সবসময় মনে রাখবা তোমার বুক হচ্ছে মেইন ওপেন। সো ঘুরে ফিরে একটা চ্যাপ্টার শেষ করো, যেভাবে শেষ করো, যাই পড়ো, তোমরা নিজেদের ওয়েতে পড়ো, যেভাবে করো, ঘুরে ফিরে মনে রাখবা বুক ইজ দ্য বেস্ট ওপেন, এবং বুকই তোমাকে অনেক বেশি ভালো র্যাঙ্কে আগাবে, তোমাকে চান্স নিয়ে আসবে ইনশাল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম।